এই যে আমরা মজান্তিক দেখলাম, প্রথম শটটা ইন্টারেস্টিং। যেমন আব্বাস কিয়ারোস্তামি এই ধরনের শট ব্যবহার করেন। আব্বাস কিয়ারোস্তামিকে নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু লং বিফোর আব্বাস কিয়ারোস্তামি ঋত্বিক স্টার্টেড ইউজিং দিস কাইন্ড অফ শটস, যেখানে ডেলিবারেটলি a car in under reference constitutes the centrality of our vision in this frame. কিন্তু instead of going nearer, he deliberately arranged the camera distant node এবং দূর থেকে দেখছে। কারা দেখছে? ডেফিনেটলি ঋত্বিক ঘটক দেখছেন, কিন্তু এখানে ঋত্বিক ঘটক দেখছেন না। এখানে যে সভ্যতার মধ্যে এই গাড়িটা আছে তাকে আমি দূর থেকে দেখছেন ওরা যারা প্রি হিস্টোরিক্যাল। এখানে যদি এইসব নাম বললে আরো বলাই যায়, ক্লোড লেভি স্ট্রাউসের এই হিস্টোরিক্যাল এবং প্রিমিটিভস অ্যান্ড মডার্ন, তাদের মধ্যে যদি মনে করা যায় যে প্রিমিটিভসটা এমন যারা সময়কে আর্কাইভ করতে জানে না, আর আমরা আর্কাইভ করতে জানি, তার ফলে প্রিমিটিভসের পাস্ট আছে এবং ফিউচারও আছে, এবং তারা ফিউচারকে প্রেডিক্ট করতে পারে। কিন্তু ইউ অলওয়েজ নো যে ফিউচারটা ডিফারেন্ট ডিরেকশনে যাবে একদম মডার্নে, কারণ তার কাছে ক্রোনোলজিক্যাল সিকোয়েন্সিং অফ টাইম আছে, সে টেম্পোরাল, আর এরা আটেম্পোরাল, রূপকথার মতো। এই যে গাড়ি দেখছে, এর সঙ্গে ঋত্বিক ঘটক মেলাচ্ছে এদের জীবনযাত্রা। বৈরাগে, এই যে বৈরাগে যে কোহাভেঞ্জা, খাতুরা, চালি, রেচনা, ঝুমের, লুজরি, এই জন্ম, মৃত্যু, শিকারে যাওয়া, মৈথুন, এবং তারপর পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানানো এবং একটা নবজন্ম, এই তো গল্পটা এন্টায়ার বইটাকে। এই যে জায়গা ঋত্বিক মনে করছে যে সামহাও এখানে ড্রাইভারটিকে প্লেস করা যায়, এ ক্যান বি, একে একটা ইনক্লুসিভ সিভিলাইজেশন একে নেওয়া যায় এবং এদের পার্ট হতে পারে। এ সবসময় অ্যান্টাগনিস্টিক পজিশন না, এর মধ্যে একটা নন অ্যান্টাগনিস্টিক কন্ডিশন বার করা যায়, সেটাই ঋত্বিকের অজান্তিক, সেটা সুবোধ ঘোষের অজান্তিক না। এবং ঋত্বিক সবসময় এই মাস্কিংয়ের মাস্কগুলোকে ব্যবহার করেছেন রেফারেন্স হিসেবে, যে একটা ট্রাইবাল লাইফ, একটা প্রি হিস্টোরিক্যাল অরিজিন ইন্ডিয়ার আছে এবং সেইটাকে বলা। ইনফ্যাক্ট সেদিক থেকে দেখলে উনি, আমাদের হিস্ট্রি অনেক ওয়েল রিটেন, তাহলেও তো আমরা এখন বুঝতে পারছি যে আমাদের হিস্ট্রি কত অগোছালো ইতিহাস, এবং তাকে আমরা কিছুই প্রায় জানি না। ধরুন গার্সিয়া মার্কেস 100 ইয়ার্স অফ সলিচুড কি, বা অন্য লেখাগুলো কি, বোর্হেস বা এটা কি, এখন যাতে হিস্ট্রি, ইতিহাসটা নষ্ট হয়ে গেছে। ইতিহাসটা যখন নষ্ট হয়ে গেছে তখন তারা ফিল করেন অ্যাজ আর্টিস্ট, যেটা ইউরোপিয়ান আর্টিস্ট বুঝতে পারবেন না। এই যে কারণে অক্টাভিও পাজ বা প্রভিন্সিয়ালাইজিং ইউরোপ, এই যে কনসেপ্টটা এনেছে, যা থেকে দীপেশ চক্রবর্তী এখন দেখেন, যে সেই রকম যে তাহলে ইতিহাসটা রিরাইট করে এবং ওটা রূপকথার ভিত্তিতে। আমরা জানি না আমাদের পাস্ট কি ছিল। গার্সিয়া মার্কেস একেবারেই না জেনে করেন, ঋত্বিক ঘটক জেনে করেন যে আমরা একটা ব্রিটিশ কলোনিয়ালিজমের দেওয়া ফ্রেমের মধ্যে থেকে ইতিহাস বার করি। যদি ইফ ইউ ক্যান গো বিয়ন্ড দ্য ফ্রেম, যেমন যুক্তিতর্কতে আমরা যে ছৌ নাচ দেখি,
ঋত্বিক আননেসেসারিলি হিন্দু মিথোলজিকে ইভোক করেন এবং দ্যাট ওয়ে একটা খুবই ইন্টারেস্টিং, কারণ এই নিয়ে একটা ন্যাশনাল ডিবেটও হবে, বুঝতেই পারছি। আই ক্যান অ্যাপ্রিহেন্ড যে টু হোয়াট এক্সটেন্ট ঋত্বিক ওয়াজ এ হিন্দু, এবং কারণ হিন্দু আইকনোগ্রাফি, হিন্দু এই মিথসগুলোকে উনি যেভাবে ব্যবহার করেন, সেগুলো কেন ব্যবহার করেন, সেগুলো ব্যবহার করেন আমি বলতে চাই না, কিন্তু আপাতত দেখি যে এটা ঋত্বিক ঘটক ইনফ্যাক্ট করতে চায়। কারণ এই যে দুর্গার ইমেজটাকে আমরা কীভাবে ব্যবহার করবো, ইট অল ডিপেন্ডস অন হু ট্রিটস দিস ইমেজ। কলকাতায় আমরা যখন করি সেটা নবকুমার এই যে সব নতুন জমিদাররা পলাশী যুদ্ধের ফলে তার সম্পদের মূর্তি হিসেবে দেখেছেন, দুর্গাপুজো করেছিলেন। কিন্তু আমার উল্টো দিকে এটাও তো আছে যে পিপলস দুর্গা, যেমন জেএনইউতে একমাত্র জীবনের মানে একবারই আউটসাইড বেঙ্গল উনি বলেছিলেন বিজন ভট্টাচার্য দেবী গর্জন, বিজনবাবুর নাটক দেবী গর্জনের উপরে, যে if the Devi rose, then people find a different rhetoric. এই যে পিপলস দুর্গা, পিপলস কালচার থেকে পাওয়া সেই দুর্গাকে, সেই রিলিজিয়াস মেটাফরকে যদি ব্যবহার করা যায়, তাহলে পিপল কিন্তু একটা অল্টারনেটিভ ভার্সন অফ ওয়ার্শিপ দিতে পারবে। এই যে ছৌ নাচ, এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে সাহেবরা হয়তো বেস্টিয়ান টেকনিক বলবে। আমরা দেখছি গ্রামের অর্ডিনারি চাষি, সে একটা মুখোশ করে কখনো সিংহ সাজছে, কখনো এই ক্যারেক্টারে যাচ্ছে, কখনো ওই ক্যারেক্টারে যাচ্ছে, ওইগুলো ট্রান্সফারেবল। যে আগের ক্যারেক্টারে হয়তো লক্ষণ ছেড়েছিল, সে পরের ক্যারেক্টারে রাম হয়ে যেতে পারে। এবং এই যে শাওলিনের তো একটা মাস্ক এবং অরিজিনাল, এই যে ইন্টারমিংলিং বিটুইন দি টেম্পোরাল অ্যান্ড দি টাইমলেস, এইটাকে ঋত্বিক ঘটক সম্ভব করে। এই যে যেখানে সংস্কৃত, এই যে বিজন ভট্টাচার্য বলছেন না যে এই যে ধরুন চণ্ডী সূক্ত, এই যে দংষ্টা করালো বদনে শিরোমালা বিভূষণে চামুণ্ডে মুন্ডে মাখনে নারায়ণী নমস্ততে, তখন জ্ঞানেশ মুখার্জি আমাদের ক্লিপিংয়ে বলছেন যে মায়ের আবার অঙ্গম চমকে মা তো মাই, ও বলছে থাম মূর্খ। এটা আসলে যদি আমরা এক্সটেন্ড করি, এটা পিপলস কালচার বরং এলিট কালচারের তত্ত্ব। যে আপনি যেমন কোর্টে গেলে আপনি যে ইংরেজিটা ব্যবহার করেন, সেই ইংরেজিটা কেউ পুষ্টিবিদ বোঝেনি আজ পর্যন্ত, কেউ বোঝেনি। কারণ ডেলিভারেটলি ব্যবহার করা হয় যাতে লোকেরা না বোঝে। আপনি দেখুন উকিলরাও, আপনি যদি কোনো মামলায় বা কোনো কারণে কোনোদিন যান, তাহলে 36 পাতা রায়, তাতে উকিলরাও বলে অর্ডারের জায়গাটা করুন, আপনার এসব পড়ে কী হবে, আপনার এসব পড়ে কী হবে, আপনার এসব জেনে কী হবে, এটা ইচ্ছে করেই কোর্টে ওরকম আদিম যুগের ইংলিশ লেখা হয়, যে ইংরেজি কেউ ব্যবহার করে না, কোনো দিনই করবে না। যেমন সংস্কৃতে পুজো করা হয় কেন, আরবিতে পুজো করা হয় কেন, তার কারণ সে কেউ বুঝবে না। এই যেমন ঢাকায় গেলে বা কলকাতায় আজকাল দেখা যায়, আমরা আগে বলতাম খুদা হাফিজ, এখন থেকে খুদা হাফিজ, আমাদের যেসব বন্ধু মুসলিম আছেন তারা খুদা হাফিজ বলতে একটু ইতস্তত করেন, তারা আল্লাহ হাফিজ বলেন। এবং আমরা আগে ছোটবেলা থেকে রমজান বলতাম, এখন রমাদান। তো কেন? একই কারণে, যদি হিন্দু মেজরিটি বেশি করে মনুবাদী এবং সংস্কৃতাইজড এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন, তাহলে এরাও মনে করতে পারেন ঈশ্বরের ভাষা যদি মূল সংস্কৃত ভাষা হয়, তাহলে আল্লাহর ভাষাও আরবি ভাষা, ফার্সি বা পার্সি হবে না। খুদা বলাটা ততটা ভক্তির প্রমাণ নয়, আল্লাহ বলাটা, আল্লাহ হাফিজ বলতে হবে। রমাদান কারণ সে আরবিতে, ফার্সিতে আপনি রমজান বললে হবে না। দুটো ভাষাই পরিবর্তিত হচ্ছে। একদল তীব্র সাংস্কৃতিক ইয়া দেবী, আমরা যে ছোটবেলায় বাংলায় যা দেবী বলতাম, এখন যা দেবী হবে না, ইয়া দেবী। যদি ইয়া দেবী টিভি হচ্ছে, অন্যদিকে ওইটাও হচ্ছে, একটা বাড়লেই আরেকটা বাড়ে। এখন ঋত্বিক দেখতে চাইছে যে রিলিজিয়াস, যে ল্যাটিন আমেরিকান থিওলজিক্যাল রেভলিউশন হয়েছিল, যে এই যে ধর্মীয় মেটাফরগুলো মানুষের জীবনে কতটা গেছে। এবং যদি পুরুলিয়ার চাষি ছৌ নাচের মাধ্যমে তার যন্ত্রণা বলতে পারে, তাহলে বলবেন না, তাকে শহরে এলিটের ভাষা কথা বলতে হবে কেন?